কবির সাহেব আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে। কবির সাহেব, একদিকে যেখানে এই পিডব্লিউডির কাজ করবার কথা বলা হচ্ছে, সংস্কারের কথা বলা হচ্ছে, তড়িঘড়ি তারা কাজেও হাত দিয়ে দেন, কিন্তু আরও একটা বিষয় যেখানে আমার খটকা লাগছে, ফুসফুস এবং চেস্ট মেডিসিন বিভাগের যিনি তৎকালীন প্রধান ছিলেন অরুণাভ দত্ত চৌধুরী, তিনি অবশ্য জানিয়েছেন যে তিনি অনুমতি দেননি। তিনি যদি অনুমতি না দিয়ে থাকেন তাহলে এইরকমভাবে তড়িঘড়ি যেখানে ক্রাইম হয়েছে, ক্রাইম সিন বলা চলে, সেই জায়গায় কিভাবে ভাঙচুরের কাজ হয়ে গেল? যদিও পরে বিতর্ক এবং তারপর সেই কাজ মাঝপথে থমকে যেতে হয়, থমকে দিতে হয়, মানে থামিয়ে দিতে হয়, কিন্তু এই রকম দুরকম ভার্সন কেন সামনে আসছে? দেখুন, আমরা প্রশাসনিক সক্রিয়তাও দেখছি, অতি সক্রিয়তা দেখছি, প্রশাসনিক দীর্ঘসূত্রিতা আমরা দেখতে অভ্যস্ত। তাহলে যেখানে 9 তারিখে এরকম একটা দুর্বিষহ ঘটনা ঘটলো, তারপরে 10 তারিখে অর্ডার হয়ে গেল, কাজ শুরু হয়ে গেল একদিন পরেই, এটা ঠিক মেলানো যাচ্ছে না। ফলে আমরা প্রথম থেকেই বলেছিলাম তথ্য প্রমাণ লোপাট করার একটা চেষ্টা চলছে প্রশাসনিক স্তরে, এবং যেদিন আন্দোলন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ইনকোয়েস্ট করতে হয়, এইটা জুনিয়র ডাক্তারদের আন্দোলন করতে হয়। একটা ক্রাইম সিন যেখানে ইনস্টিটিউশনের মধ্যে রেপ অ্যান্ড মার্ডার, এটা বাই ডিফল্ট হয়ে যাওয়ার কথা ছিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি। তাহলে প্রথম থেকে আমরা দেখছিলাম একটা অতি সক্রিয়তা, তড়িঘড়ি মৃতদেহকে সৎকার করে দেওয়া হলো। আর অন্যান্য সময় প্রশাসনিক দীর্ঘসূত্রিতা, এই যে বললেন যে ওসি বদল হচ্ছে, বা এই অভিজিৎবাবু কি এর দায় এড়াতে পারেন? উনি তো টালা থানার ওসি ছিলেন, বা হয়তো অফিসিয়ালি ওসি আছেন, উনি অসুস্থ হয়েছেন, শুনছি নাকি প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়েছেন। যাই হোক, সেটাও ওনাকেও তদন্তের মুখোমুখি হতে হবে। স্বাস্থ্য দপ্তরের সমস্ত বাস্তুকুকুরদের, ইনক্লুডিং প্রিন্সিপাল সেক্রেটারি, তদন্তের মুখোমুখি সবাইকে করতে হবে ইমিডিয়েটলি। এই যে নানানভাবে প্রশাসন বলছে যে নাইট ডিউটি দেওয়ার দরকার নেই মহিলাদের, এটা তো মহিলাদের ক্ষেত্রে চূড়ান্ত অপমান। তাহলে না, সরকার তাহলে বলুক তারা ব্যর্থ, তাহলে বলুক, সে কথা বলছে না। সরকার বলুক আমরা নারী নিরাপত্তা দিতে, সুরক্ষা দিতে পারছি না। তাহলে আলাপন বাবুকে দিয়ে প্রেস ব্রিফ করে দেওয়া হলো। এইগুলো কিন্তু আন্দোলনের যে মেন ধারা, এর বিপক্ষে। আমরা প্রথম দিন থেকে আন্দোলনে বলছি আমরা ন্যায় চাই, জাস্টিস চাই, বিচার চাই। আমাদের অন্যান্য জিনিস, এই যে রেস্ট রুম, সুবর্ণদা বললেন যে তড়িঘড়ি সই করিয়ে নেওয়া হলো, এই সই করিয়ে, হ্যাঁ, আমরা আমাদের যে জুনিয়র ডাক্তাররা যারা চিকিৎসার সাথে যুক্ত, তারা তাদের যে পরিকাঠামো, তার উন্নতির দাবি সবসময় করে, কিন্তু তার মানে এই নয় যে ক্রাইম সিনকে ডিস্টার্ব করতে পারে। তাহলে এখানে প্রশাসনকে তো দায়িত্ব নিতে হবে, সর্বোচ্চ প্রশাসনের দায় এড়াতে পারেন না। তাহলে সর্বোচ্চ প্রশাসনিক প্রধান, তাকে কিন্তু এই দায় নিতে হবে। তার সাথে সাথে এই যে সিন্ডিকেট রাজ, তার যে মাথা, এই যে একজন বেসরকারি ডাক্তার যিনি দক্ষিণ কলকাতার খ্যাতনামা অস্থি রোগ বিশেষজ্ঞ, তিনি কেন স্ক্যানার আন্ডারে আসছেন না? তাকেও কিন্তু আন্ডার সিবিআই স্ক্যানার আসা উচিত। সিবিআইয়ের যে দীর্ঘসূত্রিতা দেখছি, কেন্দ্রীয় সরকার তারাও কিন্তু দায় এড়াতে পারেন না। ফলে সিবিআইকে অবিলম্বে আরো বেশি এক্সপার্টাইজ করতে হবে। হ্যাঁ, সিবিআইকে কি সঠিকভাবে তথ্য দেওয়া হচ্ছে? আমি একটু সুবর্ণবাবুর কাছে আসবো। এখান থেকে যেই দিন আমরা দেখলাম যে অভয়ার পরিবার পরিষ্কার করে রাত জাগার দ্বিতীয় পর্বে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে অবস্থানে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা, সেইখান থেকে দাঁড়িয়ে তিনি তারা প্রেসমিট করলেন এবং সেখান থেকে পরিষ্কার করে তারা বললেন যে মূলত তাদেরকে টাকাটা অফার করা হয়েছিল যখন তার মেয়ের দেহ বাড়িতে পড়ে রয়েছে, বা দেহ সেখানে শায়িত রাখা হয়েছে। বা আমার মনের কি অবস্থা সেটা হয়তো আমরা প্রত্যেকে জানি, যারা সত্যি অভিভাবক হয়েছি তারা। শুরুতেই আজ দীপাঞ্জন বাবুকে দিয়ে শুরু করি। দীপাঞ্জন বাবু, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এবং তার পরবর্তী সময় দাঁড়িয়ে কোথাও না কোথাও গিয়ে যেন মনে হচ্ছে সত্যি এতদিন মনে করতাম যে হয়তো ধর্ষক তার যে বিকৃত কাম, হয়তো সেই কারণের জন্যই হত্যা হতে হয়েছে, তিল তিল করে প্রাণটা চলে গিয়েছে অভয়ের। কিন্তু গত পরশু দিনের ঘটনার পর থেকে কিন্তু আর এই বিষয়টা মনে হচ্ছে না। তার কারণ একটার পর একটা এইখানে খটকা লাগছে বলা যেতে পারে। প্রথমত হচ্ছে অভয়ের বাবা, তিনি বলছেন যে টাকার অফার করা হয়েছিল। দ্বিতীয়ত তড়িঘড়ি করে তার দাহ করা হয়। তৃতীয়ত যেমনটা তিনি বলছেন সাদা কাগজ, অর্থাৎ তার ভাই অভয়ের কাকা, তিনি বলছেন সাদা কাগজে অভয়ের মাকে দিয়ে সই করানো হয়। চতুর্থত আবার যে বিষয়টা আমরা দেখতে পেলাম, সেখানে আবার স্পষ্ট বলা হচ্ছে যে শুধুমাত্র তাকে দাহ করা তা নয়, প্রায় বাড়ি গিয়ে তারা দেখছেন 400 জনেরও মতন পুলিশ আধিকারিকরা তারা গোটা বাড়িটা ঘিরে রেখেছেন। সুতরাং কোথাও না কোথাও গিয়ে প্রত্যেকটা মুহূর্তে কারোর না কারোর যেন নজর ছিল এই গোটা পরিবারের ওপর, মনে হয় নাকি? আমি প্রথম দিন থেকে, সম্ভবত 9 আগস্ট 10 আগস্ট প্রথম দিন রাতে তোমাদের চ্যানেলে জবাব চায় বাংলাতে আমি একটা কথা বলেছিলাম ময়ূককে পরিষ্কার করে, প্রথম দিনই, যে এই যে ঘটনাটা, যেটা যতটুকু শুনেছি, আমি কিছুতেই বিশ্বাস করতে রাজি নই যে এই ঘটনাটা
দুর্ভাগ্যজনক হলেও ঘৃণ্য হলেও এটা ধর্ষণ এবং খুন, ব্যাপারটা তা নয় যে ধর্ষণ করতে গিয়েছে সেখানে বাধার সম্মুখীন হয়েছিল যে ধর্ষক বা লোকে জেনে যাবে ইত্যাদি কারণে সে খুন করেছে, ব্যাপারটা তা নয়। এটাই প্রথম দিন থেকে বলেছি যে এই খুনের পরিকল্পনা বহু আগে থেকে করা হয়েছিল। আমাদের এই তিলোত্তমাকে তার মৃত্যু হতোই, কারণ সে এমন কিছু জেনে গিয়েছিল যার জন্য তার মৃত্যুটা কিছু লোকের কাছে অবশ্যম্ভাবী হয়ে গিয়েছিল। এবার এই একটা হসপিটালের ভেতরে মৃত্যু, তার শুধু যদি মৃত্যু হতো সে নিয়ে প্রচুর অনেক ঘটনা ঘটতো এবং ষড়যন্ত্রের গল্প আসতো ইত্যাদি প্রভৃতি, সেটাকে গুলিয়ে দেওয়ার জন্য ধর্ষণ করে তারপর মৃত্যু মেরে ফেলা হয়েছে, যাতে লোকে যে স্টোরিটা এখন হচ্ছে যেখানে একজন বিকৃত কাম এই সঞ্জয় রায় সে ধর্ষণ করেছে, বাধার সম্মুখীন হয়েছে, মেরে ফেলেছে। এটা কিন্তু একটা ভালো সুন্দর দুর্দান্ত ভাবে বানানো একটা প্লট এবং এর পেছনে বহু পাকা মাথা রয়েছে, অপরাধী মাথা রয়েছে এবং অপরিসীম সরকারি শক্তি তার ক্ষমতা রয়েছে, না হলে এইরকম ভাবে প্লটটা তৈরি করা এবং সুচারুভাবে সেটাকে এক্সিকিউট করা অসম্ভব ব্যাপার। আমার আরেকটা প্রশ্ন আছে এবং সেটার যদি উত্তর পাওয়া যায় আশা করি সিবিআই সেটা পাবে। যদি তিলোত্তমাকে হত্যাই করতে হতো হসপিটালে কেন করলো? বাইরেও করতে পারতো। এই সমস্ত লোকজন যারা মাফিয়া রাজ চালাচ্ছে তাদের কাছে সুপারি কিলারের কমি নেই। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো, যে কোনো জায়গায় মারতে পারতো, হসপিটালেই কেন হলো? তাহলে কি কোনো এমন কিছু সেদিন সে জানতে পেরে গেছিল যে সেই প্রমাণ নিয়ে সে যদি বাইরে বেরিয়ে যেত, সেদিন যদি সে বাইরে পৃথিবীর আলো দেখতে পেত তাহলে সাংঘাতিক কিছু হয়ে যেত? তো ওই জিনিসটা যদি সিবিআই ক্র্যাক করতে পারে যে কেন ওখানেই হত্যাটা করা হলো, বাইরে কেন নয়, বাট আমি বিশ্বাস করি সেমিনার রুমে হয়নি, ডেড বডি নিয়ে আসা হয়েছিল। তো এটা কোনো সন্দেহ নেই, এটা আগে হত্যার প্ল্যান, তারপর সেটাকে বিভ্রান্ত করে দেওয়ার জন্য মানুষকে ধর্ষণ এবং হত্যা। তো এটা তো মানে দিনের আলোর মতো পরিষ্কার, এটা নিছক একজন দর্শকের কাজ হতেই পারে না। একদমই তাই। দীপাঞ্জন বাবু, আপনাদের সঙ্গে থাকুন।